জীবনের মস্ত বড় একটা অংশ জুড়ে রয়েছে এই চোখ। আমাদের সাধারণত চোখে কি কি ধরনের অসুখ দেখা দেয়? শারীরিক অসুস্থতার কারণে চোখ এফেক্টেড হয়, যেমন ব্লাড প্রেশার। কাছে পরিষ্কার কিংবা দূরে ঝাপসা দেখা যাচ্ছে, এটা কিন্তু শুধু বড়দের না, এটা শিশুদের ক্ষেত্রে হয়। 40-এর কাছ পর্যন্ত গিয়ে দেখা যায় মানুষ কিন্তু দূরে খুব এটা খারাপ দেখে না, ভালোই দেখে। চোখ ওঠা রোগটা কি আসলে এটি চোখের সংক্রমণ, ভাইরাল নাকি ব্যাকটেরিয়াল? এটা আসলে সংক্রমণ, কিভাবে বুঝবো? এটা প্রথমত সংক্রমণ এবং এটা আসলে এপিডেমিক। চোখ মানুষের শরীরের অন্যতম প্রধান ও সংবেদনশীল একটি অঙ্গ। চোখ আছে বলেই আমরা পৃথিবী দেখি, জীবনটা উপভোগ করি। কিন্তু চোখের দৃষ্টি ঠিক না থাকলে জীবন থমকে যেতে পারে। হ্যালো ডক্টরের আজকের আয়োজনে আমরা দৃষ্টিজনিত নানা সমস্যার কথা জানবো এসব সমস্যার সমাধানের উপায়। আর এই বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন চক্ষু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার শেখ মাহবুব উস সোবহান। ডাক্তার শেখ মাহবুব উস সোবহান, বাংলা নিউজ 24-এর হ্যালো ডক্টর অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি। আসসালামু আলাইকুম আপনাদেরকে, স্টুডিওর সবাইকে এবং দর্শকদেরকে। আপনার কাছে শুরুতে একটু জানতে চাই, চোখ আসলে কিভাবে কাজ করে, আর আমাদের জীবনে চোখের গুরুত্বটাই বা কতখানি, একটু যদি সংক্ষেপে বলতেন। চোখের গুরুত্ব, এটা তো আসলে প্রশ্নাতীত একটা ব্যাপার। সেটা হচ্ছে, আমি যতক্ষণ না দেখি ততক্ষণ পর্যন্ত তো আমরা কোনো রকম কাজ কর্ম চলাফেরা রিয়্যাক্ট করতে পারি না। ইভেন একটা মানুষের মুখের অবয়বও যদি দেখি, তারপরে আমরা ডিসিশন নিই যে আমরা কিভাবে নিজেকে রিয়্যাক্ট করব, চলাফেরা করব। সেই হিসেবে তো এটা মস্ত বড় একটা ব্যাপার। ইভেন একটা প্রবাদ বাক্য আছে, এই মুহূর্তে মনে নেই, ভিনি ভিডি ভিসি বলা ছিল একটা। অর্থাৎ আমি আসলাম পৃথিবীতে, একটা জায়গায় আসলাম, দেখলাম। দেখুন, এখানে দেখলাম শব্দটাতে তো বোঝা যায় যে না দেখা পর্যন্ত আমার জয়ের কোনো কিছু হচ্ছে না। সুতরাং চোখের তো অবশ্যই অনেক ইম্পর্টেন্স তো আছেই, ডেফিনেটলি। আরও বড় কথা হচ্ছে কি, সব সাহিত্যিকদের দেখবেন যা কিছু হোক না হোক চোখ দিয়েই কিন্তু শুরু করে। সুতরাং এ থেকে বোঝা যায় জীবনের মস্ত বড় একটা অংশ জুড়ে রয়েছে এই চোখ। গান কবিতা সব লেখা হয়েছে চোখ নিয়ে। এটাই। আর চোখ আমরা দেখি, এটা হচ্ছে কি একটা কলকাল শব্দ, মানে বলার জন্য বলো। আসলে চোখ হচ্ছে দেখে না, দেখে হচ্ছে মস্তিষ্ক। মানুষের মস্তিষ্ক হচ্ছে কি একটা হার্ড ডিস্কের মতো, এর ভিতরে সব কিছুই রয়েছে। অর্থাৎ তার চলাফেরা, চিন্তা ভাবনা, কোনো ঘটনার কোনো ভাব প্রকাশ, সব কিছু কিন্তু সেই কন্ট্রোল করে। অর্থাৎ আমি কিন্তু দেখি না, দেখে হচ্ছে আমার মস্তিষ্ক। আমি যখন কষ্ট পাই, আমার যে কষ্টটা বুকে লাগে, আসলে আমার বুকে লাগে না, এটা বুকের রিয়াকশান করে হচ্ছে কি ব্রেনের লাগে, মস্তিষ্কের লাগে। চোখ সেরকম, সেটা ক্যামেরা। সিম্পলি আমরা যে ক্যামেরা দেখি, যে প্রতিচ্ছবি ছবি তুলি, রং দেখি, রঙের আকার আকৃতি এবং কতটা গভীরতা, সব কিছু ও খালি ধারণ করে। এই ধারণ করার কয়েক মিলি সেকেন্ডের মধ্যে, কয়েক মিলি সেকেন্ডের মধ্যে ব্রেনের একদম একটা নির্দিষ্ট এলাকায় পৌঁছায়, যেটাকে আমরা অক্সিপিটাল লোব বলি। সেই কয়েক সেকেন্ডের মধ্যে, বলা হয় 75টা ফ্রেম পার সেকেন্ড, সে তৈরি করে একটা ছবি। আমরা সেইটাই কিন্তু বুঝি যে আমি দেখছি। চোখ খালি ধারণ করে, দেখায় আমাকে মস্তিষ্ক, কিন্তু আমাদের ফিলিংস হচ্ছে আমরা চোখ দিয়ে দেখি। জিনিসটা এরকম। আসলে ক্যামেরা। একদম তাই। যে চোখ নিয়ে এত আলোচনা, এত চোখ নিয়ে গান কবিতা প্রেম অনেক কিছু, এবং আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ চোখ, সেই চোখও তো অসুস্থ হয় মাঝে মাঝে। তো আমাদের সাধারণত চোখে কি কি ধরনের অসুখ দেখা দেয়? সব ধরনের অসুস্থ কিছু না কিছু হয়। ইভেন সামান্য একটা জ্বরও চোখের রিয়াকশান হতে পারে। সবচেয়ে বেশি কমন হচ্ছে গিয়ে দৃষ্টিশক্তিজনিত যে দুর্বলতার, যেটা অর্থাৎ যেটাতে আমাদের চশমা লাগে, এটাকে আমরা ইংরেজিতে বলি রিফ্র্যাক্টিভ এরার, যেটাকে বলি। অর্থাৎ এই লেন্স লাগানোর জন্য যে তার দৃষ্টির অভাব হয়, রিফ্র্যাক্টিভ এরার বলি, এটা একটা হয়। এটা একটা ফিজিক্সের মতো একটা ব্যাপার। অর্থাৎ চোখ কিন্তু কার্যক্ষমতা আছে, কিন্তু তাকে আমরা আলোটা পৌঁছে দিইনি। আমি একটু আগে বলেছি, চোখে কিন্তু একটা ক্যামেরা, প্রত্যেকটা ক্যামেরার সামনে একটা লেন্স থাকে। লেন্স দিয়ে আমরা এটাকে ফোকাস করি, জুম করি। তো সেই লেন্সটা যখন চোখ নিজেই করার মতো ক্ষমতা রাখে, তখন তাকে আমরা স্বাভাবিক চোখ বলি, যে স্বাভাবিক দৃষ্টিশক্তির চোখ বলি। যখন এই লেন্সটা যখন কোনো কারণে সামনে পিছনে বা অনেক কারণে যদি না কাজ করে,
তখন কিন্তু আমরা সামনে একটা আর্টিফিশিয়াল লেন্স দিই, যেমন আমরা জুম লেন্স দিয়ে স্পোর্টসের সময় দূরের ছবি তোলার সময় তখন তুলে এরকম আর্টিফিশিয়াল লেন্স দেওয়া হয়, নিয়ে ওই ছবিটাকে পিছনের চোখের নার্ভের উপর ফেলা হয়, যেটাকে আমরা রেটিনা বলি। শুনো, আমরা একটু আগে বলেছি যে এটা ক্যামেরা, কিন্তু আমরা এইভাবে ক্যামেরা অ্যাডজাস্ট করি এবং চোখের চশমা দিয়ে এটাকে অ্যাডজাস্ট করি। এটার হার সবচেয়ে বেশি সাথে পৃথিবীতে। দ্বিতীয়টা হচ্ছে গিয়ে চোখের নিজস্ব কিছু রোগ আছে, যেহেতু এটা বহির্জগতের সাথে চোখ এক্সপোজড হয়ে রয়েছে, ইনফেকশান হতে পারে, প্রদাহ হতে পারে। আমরা যেটা বলি চোখ উঠা, ইনফেকশান প্রদাহ দুটো একসাথেই হয়। এটা সবচেয়ে বেশি, কারণ এটা রোগজনিত কারণ হতে পারে, ব্যাকটেরিয়ার জন্য হতে পারে, ভাইরাসের জন্য হতে পারে, এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট এই মুহূর্তে সারা পৃথিবী জুড়ে যেটা হচ্ছে, শারীরিক অসুস্থতার কারণে চোখ অ্যাফেক্টেড হয়, যেমন ব্লাড প্রেশার, ডায়াবেটিস। এবং আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস, খুব আনকমনও না, কমনও না, সেটা হচ্ছে ব্রেনের বিভিন্ন রকম রোগ, টিউমার থেকে শুরু করে ব্রেনের কোনো কারণে প্রদাহ থেকে শুরু করে, এটা কিন্তু চোখে প্রকাশ পায়। কিন্তু এই কটা রোগই সবচেয়ে বেশি প্রাধান্য পায় মানব জীবনে। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে চোখের সমস্যা যেটা সাধারণত বেশি দেখা যায় যে কাছে পরিষ্কার কিংবা দূরে ঝাপসা দেখা যাচ্ছে, এটা কিন্তু শুধু বড়দের না, এটা শিশুদের ক্ষেত্রেও হয়। তো এই ক্ষেত্রে আসলে এটা সঠিক চিকিৎসাটা কি হতে পারে? সঠিক চিকিৎসা হচ্ছে প্রথমে নিরূপণ করা যে সে কেন দেখে না। আচ্ছা, এটা নিরূপণ করার পরে হচ্ছে তা আপনার সঠিক চিকিৎসা দেওয়া। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে চোখটা, যেমন বাচ্চাদের বেলায় কী হয়, বাচ্চাদের বেলায় কিন্তু বাচ্চারা প্রথম থেকেই কিন্তু দূরে কিছু দেখে না। কিন্তু যখন একটা বাচ্চা পৃথিবীতে আসে, তার চোখ কিন্তু ছোট থাকে, তার চোখের আকার, আকৃতি, সাইজ বা শেপ যেটা, এটা কিন্তু ছোটই থাকে। এটা আস্তে আস্তে কিন্তু বড় হতে থাকে। অর্থাৎ সে যত বড় হতে থাকে, তার কার্যক্ষমতাও কিন্তু বা পরিধিও কিন্তু বড় হতে থাকে। প্রথমে ছোট পরিধির কাজ, অর্থাৎ সে কাছের জিনিস খুব ভালো দেখে, দূরে অতটা ভালো দেখে না কিন্তু। এবং কাছে কোনো একটা জিনিস মুভ করছে, এই জন্য দেখবেন বাচ্চারা কিন্তু একটা পোকা দেখলে, একটা কিছু নড়ছে, তার দিকে এগিয়ে যায়। বা একটা রঙিন জিনিস দেখলে সে খুব পছন্দ করে, সেটার দিকে এগিয়ে যায়। এবং ছোট ছোট জায়গায় যেমন আমরা বলি যে পাওয়ার পয়েন্টগুলো থাকে, সেটার দিকে এগিয়ে যায়, কারণ সে কাছে খুব দেখে। এটা 4 থেকে 6 মাসের থেকে আস্তে আস্তে গ্রো করতে শুরু করে দূরে দেখা। 6 থেকে 7 বছরের মধ্যে কিন্তু সে পুরোপুরি মোটামুটি দূরে দেখে, কারণ চোখটা তখন বড় হচ্ছে। এই জিনিসটা মোটামুটি আসে আপনার 12 বছর বয়স পর্যন্ত। এখানে একটা হেরফের হতে পারে। সেই হেরফেরটা হচ্ছে গেলো, দেখা গেলো চোখটা বড়ই হলো ঠিকই, কিন্তু ওই যে আগে যেটা বলেছে এটার ক্যামেরা, তাকে তো আলো পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে চোখের লেন্সের। সেই লেন্স যখন এটা পারে না, সে হয়তো ওইভাবে বড় হয়নি, ওইভাবে প্রতিষ্ঠিত হয়নি, তখন আমরা কিন্তু সামনে আর্টিফিশিয়াল লেন্স দিই, যেটা হচ্ছে চশমা। সেটা প্লাস পাওয়ারও হতে পারে, মাইনাস পাওয়ার হতে পারে। মাইনাস পাওয়ারের সংখ্যাটাই সবচেয়ে বেশি, এবং এই বয়স বাড়তে 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 কিন্তু চোখের পাওয়ার ওই রকমই হয়, যেমন দুইভাবে আসে। 40-এর কাছ পর্যন্ত গিয়ে দেখা যায় মানুষ কিন্তু দূরে খুব একটা খারাপ দেখে না, ভালোই দেখে। অনেকগুলো রোগ, অনেকগুলো অবস্থানের কারণে হয়তো সে ভালো দেখেন, কিন্তু যাদের সংখ্যা কম, সেটা কিছু রোগ আছে। 40-এর পরে গিয়ে চোখ কিন্তু দুর্বল হতে শুরু করে প্রতিটি মানুষের। আমাদের এই সাবকন্টিনেন্টে 35-এর পর থেকে হয়, অন্যান্য দেশের পশ্চিমা দেশগুলোতে দেখা গেছে যে ওদের 42-এর দিকে হয়। অর্থাৎ সে এতদিন ধরে দূরে দেখতে দেখতে তো একটু দুর্বল হয়েই আসে, কাছে তখন সে আস্তে আস্তে তার ঘাটতি আসতে শুরু করে, যেটাকে আমরা চাললেশা বলি। সুমনের গানে আছে যে চাললেশা। তখন আমাদের আবার কাছের ঘাটতি আসতে শুরু করে। অর্থাৎ 40-এর পরে, 35-40-এর পরে কাছের ঘাটতিটা বেশি হয় দূরের থেকে বেশি। এই প্রসঙ্গে আসবো। এটি বলতে চাচ্ছিলাম যে আসলে অনেকের ক্ষেত্রে কিন্তু উল্টোটাও হয়, যেমন কাছে সে ঝাপসা দেখছে, এটাই বেশি হয়, দূরেরটা কম, মানে যে থেকে কাছেরটাই কিন্তু সে 40 পর্যন্ত ভালোই দেখে, 40-এর পরে ঘাটতিটা শুরু হয়। এটি কেন হয়? 40-এর পরে ঘাটতিটা কেন হয়? চোখের জোর কমে যাওয়া। চোখের কিন্তু যখন জন্মের পর থেকে বড় হতে থাকে, তার কিন্তু সব দিকে জোর থাকে, অর্থাৎ সে দূরেও ভালো দেখে, কাছেও দেখে না। এটা বয়স, সম্পূর্ণ এটা বয়সের জন্য নির্ভর করে। চোখের যে অংশগুলো রয়েছে, যেমন লেন্স রয়েছে, লেন্সকে কন্ট্রোল করার জন্য ভিতরে কতগুলো ফাইবার আছে, আমরা জুনিউলস বলি। এবং চোখের কিছু মাংসপেশি আছে যেগুলো সংকোচন করে, প্রসারণ করে। জাস্ট আমি প্রথমেই বলে এসছি, এটা একটা ক্যামেরা। কিন্তু ক্যামেরা যেমন ফোকাস বাড়ানো হয়, এটারও কিন্তু ফোকাসিং ক্ষমতা আছে। দূরে দেখলে এক ধরনের ফোকাস করে ওই মাংস সংকোচনের জন্য, আবার কাছে আসলে আরও সংকুচিত হওয়ার জন্য সে কাছে দেখে। এই সংকোচন প্রসারণের সাথে সাথে লেন্সের ছোট বড় সব কিছু নিয়ন্ত্রিত হয় কিন্তু ব্রেন থেকে। এটা বয়স বাড়ার সাথে সাথে দুর্বল হতে শুরু করে। যখন দুর্বল হতে শুরু করে, তখনই সে আস্তে আস্তে কিন্তু কাছে দেখতে কম শুরু করে। ওকে সহায় করার জন্য আমরা তখন
কাছের চশমাটা দিই। এবং এটা ইউজুয়ালি 35-এর পর থেকেই শুরু হয়, 40-এ গিয়ে প্রকট হয়। বাকি জীবনটা কাছের চশমাটাও লাগে, দূরেরটাও লাগে। অনেকের ক্ষেত্রে আবার দেখি যে কাছে এবং দূরে দুই দুই ক্ষেত্রে তারা ঝাপসা দেখেন, এটি কেন এটা হয়? এটা 35-এর পরে হয়। এটা মূলত 35-এর পরে হয়। তবে হ্যাঁ, ইয়াংদের মধ্যে হয়। ইয়াংদের মধ্যে হচ্ছে কি, যখন সে দূরে দেখার যে ব্যবস্থাগুলো রয়েছে, অর্থাৎ মাংসপেশির সংকোচন, প্রসারণ, পিউপিল বলে একটা জিনিস আছে, যেটা আমরা লেন্সের অ্যাপারচার যেটাকে বলি, মানুষের চোখের বেলায় আমরা এটাকে পিউপিল বলি। অ্যাপারচার ছোট বড় এগুলো প্রত্যেকটা সমন্বয় করে কিন্তু একটা মানুষ দূরে এবং কাছে দেখে। এই দূরে এবং কাছের যদি দুর্বলতা থাকে, তখন সে দূরেও কম দেখবে, কাছেও কম দেখবে। তো সাধারণত ইয়াং অবস্থায় দূরের কারেকশনটা চশমা দিয়ে করলে কাছেরটাও সে পাশাপাশি দেখতে পারে, তখন দুটোই কারেক্টেড হয়ে যায়। যেটা 35-এর পরে 40-এর কাছে গিয়ে দূরেরটা দেখার কারেকশন দিলেও কাছেরটা হয় না, তখন কাছের জন্য আলাদা পাওয়ার অ্যাড করতে হয়, যেটাকে আমরা বলি প্রেস বায়োপিক কারেকশন বা কাছে দেওয়ার চশমা। আর যারা স্বাভাবিকভাবে প্রথম দিন থেকেই, জন্মের পর থেকে দূরে ভালোই দেখে, তাদেরও ওই একই অবস্থায় দাঁড়াবে। সে কাছের দুর্বলতা তার আসতে শুরু করে 35-এ পরে, তখন দেখা গেলো তার হয়তো দূরেরটা লাগছে না, কিন্তু শুধু কাছের চশমাটা লাগছে। ডাক্তার মাহবুব, এবারে চোখের খুব কমন একটি সমস্যার কথা জানতে চাবো, চোখ ওঠা। এটি কিন্তু বিশেষ করে বর্ষাকালে প্রায় দেখা যায় যে অনেকেরই চোখ ওঠে। তো এই চোখ ওঠা রোগটা কি আসলে এটি চোখের সংক্রমণ, ভাইরাল নাকি ব্যাকটেরিয়াল, এটা আসলে সংক্রমণ, কিভাবে বুঝবো? এটা প্রথমত সংক্রমণ, এবং এটা আসলে এপিডেমিক। আচ্ছা আচ্ছা। এটা চোখ ওঠাটা একটা সিম্পল শব্দ, যে সংজ্ঞায়িত করি আমরা, কনজাংটিভাইটিস। কনজাংটিভাইটিসকে বাংলায় আমরা পাবলিককে বোঝাবার জন্য, মানুষকে বোঝাবার জন্য, সাধারণ মানুষকে বোঝানোর জন্য চোখ উঠা আমরা বলি। চোখ তার উঠে ফেলা হয় না, চোখ থাকে। চোখ থাকে। তো এটা একটা সংক্রমণ। এটা সাধারণভাবে যে কোনো মানুষের হতে পারে, যে কোনো মানুষের ইনফেকশনের জন্য হতে পারে। যার ডায়াবেটিক আছে তার চান্স কিন্তু বেশি থাকে, কারণ শরীর দুর্বল থাকে, প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকে। তার এমনিও হতে পারে ব্যাকটেরিয়া, মূলত এগুলো ইনফেক্টিভ হয়। আপনার ব্যাকটেরিয়া জনিত হতে পারে, ভাইরাসের জন্য হতে পারে মূলত, এবং খুব রেয়ারলি কিন্তু ভয়ঙ্করভাবে রূপ নেয়, সেটা হচ্ছে ফাঙ্গালের জন্য যদি হতে পারে। তো ফাঙ্গালের জন্য ইউজুয়ালি দেখা গেছে সাধারণত কোনো রকম সার্জারি করলে, অস্ত্রোপচার করলে চোখে, তখন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর যেগুলো এপিডেমিক হয়, অর্থাৎ এনভায়রনমেন্টের কারণে হয়, এনভায়রনমেন্টে যেমন ধরেন ফ্লু জ্বর হয়, একটা এপিডেমিক আসে কিন্তু, যে এখন সবার ফ্লু জ্বর হচ্ছে, সেরকমভাবে চোখ ওঠাটাও একটা এপিডেমিক আসে, যে একটা সবার তখন চোখ উঠতে শুরু করে, এবং তখন এটা সংক্রমণ হিসেবে কাজ করে। একজনের কাছ থেকে আরেকজন তখন বায়ুতাড়িত ভাবে কিন্তু এই ব্যাকটেরিয়া ভাইরাস ছড়িয়ে তখন এই সংক্রমণগুলো হয়। এগুলো ইউজুয়ালি নিজে নিজে ঠিক হয়ে যেতে পারে, তবে যেন খারাপের দিকে না আগায়, তখন আমরা কিন্তু কিছু অ্যান্টিবায়োটিক ইউজ করি, এবং সেই অ্যান্টিবায়োটিক দিয়ে এগুলো ইউজুয়ালি আমরা কন্ট্রোল করার চেষ্টা করি। এটা কি যে কোনো ঋতুতে হয় নাকি শুধুমাত্র? যে কোনো ঋতুতে হয়, কতগুলো ঋতুতে, যেমন ধরুন বললেন বর্ষাকাল, তখন হয়, বা যে কোনো ঋতুতে যদি এপিডেমিক আকারে হয়, অর্থাৎ সামাজিকভাবে সারা দেশ জুড়ে যখন শুরু হতে পারে, তখন কিন্তু এটা যে কোনো সময় হয়। ইউজুয়ালি গ্রীষ্ম বর্ষা এই ঋতুটাতে হয়। বেশি হয়। যদি এবার খুব আশ্চর্য রকমভাবে গত অক্টোবর নভেম্বর ডিসেম্বর সারা দেশে কিন্তু এপিডেমিক চলছিল, এখনও কিন্তু চলছে কিন্তু। সুতরাং এবার তো শীতকালেই হলো। শীতকালে হ্যাঁ, হচ্ছে। এটা হচ্ছে কি সামাজিকতা, পরিবেশের অবস্থানের উপরে নির্ভর করে যে কখন এটা এপিডেমিক হবে। চোখ উঠলে সাধারণত অনেকেই দেখি ঘরোয়াভাবে অনেক চিকিৎসা করেন, অনেক কিছু চোখে লাগান, আবার নিজে নিজেই অনেক ড্রপ ইউজ করেন। সেক্ষেত্রে কোন পর্যায়ে গেলে আসলে চিকিৎসকের কাছে যাওয়া উচিত? বা প্রথম পর্যায়ে যাওয়া উচিত। প্রথম পর্যায়ে যাওয়ার উচিত এই কারণে, তখন তাহলে সঠিক ড্রপ, সঠিক অ্যান্টিবায়োটিক এবং সহায়ক, এই অ্যান্টিবায়োটিককে সহায়ক করার জন্য আরও কিছু সঠিক ওষুধ ব্যবহার করা। কোনো কোনো ক্ষেত্রে এমন হয় যে সন্দেহ হলে আপনার হয়তো শারীরিকভাবে অ্যান্টিবায়োটিক দিতে হতে প্রয়োজন পড়ে। সবচেয়ে বড় কথা, চোখ ওঠার কিন্তু অধিকাংশ ক্ষেত্রে 70 থেকে 80% ক্ষেত্রে বা 90% ক্ষেত্রেও, যদি ডাটা ওরকম করা নাই আমাদের দেশে, যে সাধারণ ব্যাকটেরিয়া জনিত হয়, কিন্তু একই রকম ক্লিনিক্যাল ফিচার, একই রকম সাইন সিমটম নিয়ে কিন্তু ভয়াবহ ভাইরাল ফিগার কিন্তু আসতে পারে, ফাঙ্গাল ইনফেকশন আনতে পারে। সুতরাং আমি ঘরে বসে যদি সাধারণ ওষুধ যদি ব্যবহার করা শুরু করি, এতে কিন্তু ভয়াবহ হতে পারে। যদি এটা ব্যাকটেরিয়া না হয়, ফাঙ্গাল বা ভাইরাল যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু অন্ধত্বের পরিমাণ কিন্তু চলে যায়। সেই জন্য প্রথম চোটে সন্দেহজনক থাকলেই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, এবং নিজে নিজে ফার্মেসি থেকে কোন ড্রপ না ব্যবহার করে ডেফিনেটলি এটা উচিত না আসলে। কারণ তার জন্য কোন ড্রপ কাজ করে, আমরা যে কোনো স্বাভাবিকভাবে ডাক্তারের সাধারণ একটা ড্রপ দিয়ে শুরু করি, কিন্তু এখন যুগের এগিয়ে যাওয়ার সাথে সাথে এবং
অপরিমিত কিছু অ্যান্টিবায়োটিক ইউজ করার জন্য আমাদের দেশে কিন্তু অনেক অ্যান্টিবায়োটিক এখন রেজিস্ট্যান্স হয়ে আসছে। সেই জন্য কিন্তু আমরাই কিন্তু ডাক্তাররা বুঝতে পারে যে ওই মুহূর্তে কোন অ্যান্টিবায়োটিকটা ভালো কাজ করবে। এটার জন্য ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। কারণ সাধারণ দোকানে গেলে বা নিজে থেকে হলে হয় কি, সাধারণত আমরা সিম্পল একটা অ্যান্টিবায়োটিক দিয়ে শুরু করছি, কিন্তু সেটা তেমন একটা কাজ করছে না। এতে কিন্তু দেরিই হচ্ছে, সংক্রমণের পরিমাণ কিন্তু আরও বেড়ে যাচ্ছে এবং ভয়াবহতা কিন্তু আসে। সেই জন্য প্রথম চোটেই ডাক্তারের কাছে যাওয়া উচিত, প্রাথমিক অবস্থায় প্রাথমিক চিকিৎসকের অবস্থায় যাওয়া শরণাপন্ন উচিত। হতে হবে। ডাক্তার মাহবুব, এবার একটু ড্রাই আই সম্পর্কে জানতে চাই। ড্রাই আই বা চোখের শুষ্কতা, এটি কি এবং এটি কেন হয়, আর যদি হয় সেক্ষেত্রে এক্ষেত্রে কি করণীয় রয়েছে? এটা একটা নতুন এন্টিটি, সারা পৃথিবী জুড়ে শুরু হয়ে গেছে। এটা আগে পশ্চিমাদের একটু বেশি ছিল ওয়েদারের তারতম্যের জন্য। বিশেষ করে মনে করেন বরফ অঞ্চলে যেখানে বরফ বা শীত হয় তখন চোখের ব্যবহার একরকম, যেখানে উষ্ণ অঞ্চল সেখানে চোখের ব্যবহার একরকম। চোখেকে কাজ করার জন্য প্রথম কার্যকর যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে চোখের পানি। চোখের একটা গ্ল্যান্ড আছে ব্রুর ঠিক নিচে, ল্যাক্রিমাল গ্ল্যান্ড। এর তো সবসময় কিন্তু চোখের পানি তৈরি করে। এই চোখের পানি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে গিয়ে এর ভিতরে অ্যান্টিবায়োটিক থাকে, অ্যান্টিবডি থাকে, যেগুলো ইনফেকশনকে দিয়ে করে, চোখের ময়লাকে পরিষ্কার করে এবং আপনার চোখের পাতাকে ওঠানামা করতে সহায়তা করে। আর একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে কি চোখের পানি, অর্থাৎ বাইরের আলোকে ধরে চোখের ভিতরে প্রবেশ করতে, এটাই কিন্তু প্রথম লেয়ার চোখের, যেটা আলোকে ঠিকমতো চোখে প্রবেশ করতে সহায়তা করে। পরে অন্যান্য লেয়ারগুলো এই আলোকে আরও রিশেপ করে। এই পানিটা এখন বিভিন্ন কারণে ডিস্টার্ব হয়, মূলত ডিস্টার্ব হয়, সবচেয়ে বেশি ডিস্টার্ব হচ্ছে গিয়ে এনভায়রনমেন্টাল কারণে। পৃথিবী তো আগাচ্ছে এবং আমাদের দেশে যত বেশি এনভায়রনমেন্টাল বা পরিবেশ দূষিত হচ্ছে, এবং প্রধানত এটাই মূল কারণ। এবং এমনকি এই যে আমরা এসিতে আসি, এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু দেখবেন এই চোখের পানিটা শুকিয়ে দিতে সাহায্য করে। বা চোখের পানির যে 3টা লেয়ার থাকে, চোখের পানি মানে শুধু পানি তা না, তার একটা চর্বিযুক্ত বা অয়েলি লেয়ার থাকে, তার একটা কিন্তু স্টার জাতীয় লেয়ার থাকে, একটা হচ্ছে শুধু পানি থাকে। এই লেয়ারগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে, এবং যখনই নষ্ট হতে শুরু করে, এই যেমন অ্যাজ ফর এক্সাম্পল চোখের যে 3টা লেয়ারের মধ্যে পানিকে ধরে রাখার জন্য উপরে একটা অয়েলি লেয়ার থাকে, এই অয়েলি লেয়ারটা যখন ব্রেকডাউন হয় পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। তাতে কি হয়, প্রথমে আমার দৃষ্টিশক্তি কমতে শুরু করে, কারণ আমি তখন আলো কম ঢুকে, সে কিন্তু কম দেখে। ফরেন বডি সেন্সেশন হয়, কারণ তখন চোখটা গ্রিটি সেন্সেশন হয়, অর্থাৎ আইলিডটা তো চলতে পারে না, স্মুথনেস থাকে না সারফেসে। এবং অনেক সময় এমনও হয় যে এটার জন্য কিন্তু আপনার ন্যাচারাল অ্যান্টিবায়োটিক, চোখের যে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক না থাকার জন্য অনেক সময় ইনফেকশান হয়। এবং এগুলো কিন্তু বাড়তে বাড়তে এমন একটা সময় গেছে যে কিন্তু মানুষ অন্ধও হয়ে যায়। সবচেয়ে বড় মুশকিল হচ্ছে কি, এটা একটা সময় এমন আছে যে সারা জীবনের চিকিৎসার ওষুধ ব্যবহার করে যাওয়ার মতো সিচুয়েশানে নিতে হয়। এটা একটা এখন একটা এপিডেমিকের মতো হয়ে গেছে সারা ওয়ার্ল্ড ওয়াইড। এটা কিন্তু একটা প্রবলেম, মূলত এনভায়রনমেন্টের জন্য হচ্ছে এটা। আর দ্বিতীয়টা, গত 7-8-10 বছর ধরে যেটা বেড়ে গেছে সেটা হচ্ছে কি ডিজিটাল ইউজ, ডিজিটাল স্ক্রিন। এইগুলোর জন্য কিন্তু এই টিয়ার ফিল্মের কিন্তু যেরকমভাবে লেয়ার ফেলার কথা সেগুলো কিন্তু ড্রাই আপ হয়। আর একটা হচ্ছে কি, আমরা বলেছি বাসার এসি, আমরা এখন কন্টিনিউয়াসলি কিন্তু এসির ব্যবহার বাড়িয়ে দিচ্ছি। এই এসিও কিন্তু ডেসিকেশন করে, অর্থাৎ এই আইগুলোকে কিন্তু ড্রাই আপ করে দেয়। হ্যাঁ, সুতরাং আধুনিকতাটাও অনেক দায়ী আমাদের এই ড্রাই আই সিনড্রোমের জন্য, এবং এটা পরিমিত ব্যবহার হওয়া উচিত এই আধুনিক জিনিসগুলোর। প্রযুক্তি যেমন আমাদেরকে সুবিধা দিচ্ছে, সে ঠিক একইভাবে আমাদের অবশ্যই সমস্যাও তৈরি করছে। ডাক্তার মাহবুব, এবার একটু গ্লোকোমা সম্পর্কে জানতে চাই। এই গ্লোকোমাটা আসলে কি? এটি কি চোখের নীরব ঘাতক কেন বলা হয়, একটু সংক্ষেপে যদি বলতেন। প্রত্যেকটা জিনিসকে যদি শেপে রাখতে হয়, যেমন একটা গাড়ির টায়ার, ওকে যদি শেপে রাখতে হয় আমরা কী করি, একটা বাতাস দিই। একটা বেলুনকে যদি শেপে আনতে হয়, যেরকম বেলুন বলবো, ফুলাবো, বাতাস দিই। প্রকৃতি তেমন কি করেছে, চোখটা তো গোল একটা জিনিস, একে শেপে রাখার জন্য ভিতরে একটা জেল জাতীয় পদার্থ দিয়ে একে ফুলিয়ে রেখেছে কিন্তু, এবং কন্টিনিউয়াসলি একে নিউট্রিশন যাওয়ার জন্য আপনার ভিতরে পানি পড়ছে এবং পানি যাচ্ছে, যে পানিটা দিয়ে আপনার বিভিন্ন নিউট্রিশনস, পুষ্টি এগুলো পৌঁছায় কিন্তু। এই তার মানে কি, চোখের নিজস্ব একটা প্রেশার মেনটেন করে, এই জেলটা থাকার জন্য একটা প্রেশার মেনটেন করে। এই পানিটা ঢুকছে, নির্দিষ্ট একটা প্রেশার তৈরি করছে যেন চোখটা ফুলেও থাকে, প্লাস সে যেন পুষ্টিও দিতে পারে, অক্সিজেনও দিতে পারে। এবং এই পানিটা কিন্তু বেশিক্ষণ থাকলে তো চোখের প্রেশার বেড়ে যেতে থাকবে, সুতরাং আবার কিছুক্ষণ পরে
একটা ড্রেনের মতো ক্যানাল থাকে, ন্যাজোল্যাক্রিমাল ডাক্ট বলে, ওখান থেকে ক্যানাল অফ স্লেম বলা হয়, সেটা চোখের দিয়ে বেরিয়ে যায়। কোনো কারণে এই চোখের পানি যদি বেশি তৈরি হতে শুরু করে, অথবা কোনো কারণে চোখের পানিটা বেরিয়ে যাওয়ার রাস্তাটা যদি সংকীর্ণ হয় বিভিন্ন কারণে, এবং তাও এখনও সলিডভাবে এটা অজানা থেকে গেছে কেন হয়, এবং তার মানে পানিটা অনেকক্ষণ থেকে যাচ্ছে, সে চোখের একটা প্রেশার ক্রিয়েট করে। এই প্রেশারটা যখন ক্রিয়েট করে, আশেপাশে যতগুলো সংবেদনশীল টিস্যু রয়েছে, যেমন কর্নিয়া, যে কর্নিয়া দিয়ে আলোটা ঢুকবে, পিছনের লেন্স, যে লেন্স দিয়ে আলোটা পাস করবে, এবং পিছনের রেটিনা, যে রেটিনা মানে ক্যামেরার যে লেন্স, ক্যামেরার যে ফিল্ম, সেটাতে যে আলো পড়বে, প্রত্যেকটা এফেক্টেড হয়। প্রেশার বাড়তে থাকাগুলো এগুলো কার্যক্ষমতা কমে যেতে থাকে। কমে গেলে আস্তে 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 সে কিন্তু অন্ধত্বের দিকে আগাতে থাকে। এই জন্য গ্লুকোমা বলা হয়, যেটা ভয়াবহ রোগ। এবং অনেক সময় আছে এই প্রেশার যেহেতু ধীরে ধীরে মাসের পর মাস, বছরের পর বছর আস্তে আস্তে হতে থাকে, প্রেশার বাড়তে থাকে, অনেক মানুষ বোঝে না। অনেক মানুষ মনে করে যে আমার চোখের চশমার প্রবলেম হচ্ছে। ইভেন আমাদের ডাক্তারদের বেলাও অনেক সময় আসে যে আমরা সাধারণ ডাক্তাররা করি পাওয়ারটা দিয়ে চেঞ্জ হয়ে গেল, আবার পাওয়ার দিচ্ছি চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারি না। তখন এই প্রেশারটা মেপে দেখতে হয়, তখন দেখা গেল যে ওর কিন্তু কোনো কমপ্লেন ছিল না, অভিযোগ ছিল না যে আমার কোনো অসুবিধা হচ্ছে, কারণ খুব আস্তে আস্তে এই প্রেশারটা বাড়তে থাকে। এবং নর্মাল চোখের প্রেশার বলা হয় 12 থেকে 24, এবং এটা যদি কখনো এক্সিড করে, তারতম্য হয়, তখনই আমরা তাকে গ্লুকোমা বলি। এবার একটু জানতে চাই যে ডায়াবেটিস জনিত যে দৃষ্টির সমস্যাটা হয়, এটা সম্পর্কে যদি একটু বলতেন যে কেন হয় বা এটা চিকিৎসা কি? ডায়াবেটিক বেসিক্যালি দুটা জিনিস। একটা হচ্ছে গিয়ে কোনো কারণে সুগার বা চিনি বা শর্করাকে নিয়ন্ত্রণ করার জন্য যেসব এনজাইমগুলো বা যে গ্ল্যান্ডগুলো কাজ করে, সেই যে হরমোনগুলো কাজ করে, সে যদি ব্যর্থ হয়, তখন এই গ্লুকোজটা সারা শরীরে ঘুরতে থাকে। এবং এই গ্লুকোজটা অতিরিক্ত যখন হতে থাকে, এই গ্লুকোজটা নিজেই টক্সিক হিসাবে কাজ করে এবং শরীরের বিভিন্ন কোষকে এটা আঘাত করে এবং ক্ষতি করে। যেহেতু শরীরে সব জায়গায় রক্ত নালী আছে, অর্থাৎ এই গ্লুকোজটা রক্তনালীতে যেসব অর্গানগুলোতে যায়, সেখানে গিয়ে তার টক্সিক এফেক্ট করে। সবার আগে যেটা করে, সে চোখকে এফেক্ট করে, এবং চোখে যাওয়ার পরে গ্লুকোজ বেড়ে যাওয়ার জন্য চোখেরও বিভিন্ন অংশগুলো, যেমন কর্নিয়া বলেন, লেন্স বলে, সব জায়গায় কিন্তু সুগার বাড়তে থাকে। তাতে তার দৃষ্টিশক্তির অসুবিধা হতে পারে, আস্তে আস্তে সেখানে রক্তক্ষরণ হতে পারে, ওখানে পুজ জমতে পারে, যেটা মেডিকেল ভাষা আমরা এক্সুডেশনস বলি। এমনকি এটা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেলেও ওখানে আপনার যে নার্ভগুলোকে আছে, সেই নার্ভগুলোর কার্যক্ষমতাটাকেও একসময় নষ্ট করে দেয়। এবং একটা সময় আসে যে এগুলো যদি ঠিক সময় মতো যদি অ্যাটেনশন না দেওয়া হয়, তাহলে অন্ধত্ব বরণ করে। হ্যাঁ, একদমই তাই। আর একটা বিষয় আপনি বলছিলেন কিছুক্ষণ আগে, প্রযুক্তির ব্যবহারের কথা বলছিলেন। সেটাও কিন্তু একদম ঠিক যে আমরা এখন সবাই মোবাইল ফোন বা যারা কম্পিউটার স্ক্রিন ব্যবহার করি সবসময়, তাদের ক্ষেত্রে চোখে কী কী ধরনের সমস্যা হতে পারে, আর এখান থেকে সুরক্ষা পাওয়ার জন্য বা আমাদের কী করণীয় রয়েছে? প্রথম শর্ত হচ্ছে যে কোনো জিনিসই অতিরিক্ত ব্যবহার না করা। অতিরিক্ত সুস্বাদু খেলেও যেমন বিপদ, আপনার ব্লাড প্রেশার থেকে শুরু করে, ডায়াবেটিস থেকে শুরু করে, লিপিড প্রোফাইল থেকে শুরু করে সব বাড়ে। সুতরাং অতিরিক্ত কোনো কিছুর ব্যবহারটাই খারাপ। যেটা সামাজিকভাবে বলেন, ধর্মীয়ভাবে বলেন, সবসময় না করা হয়। যতটাই আপনি ডিজিটাল স্ক্রিন ব্যবহার করবেন, ততটাই আপনার জন্য খারাপ, চোখের জন্য খারাপ। ইভেন আমরা রাতবেলায় বিছানায় উঠেও ডিজিটাল স্ক্রিন ব্যবহার করি। যে সময়টা আমার ঘুমের কথা, যে সময়টা আমার রেস্ট নেওয়ার কথা, সে সময় আমরা ডিজিটাল স্ক্রিন ব্যবহার করি। হ্যাঁ, আমি কিন্তু ঘুমের টাইমটা যে কমিয়ে দিচ্ছি, সেটাও যেমন ব্রেনের জন্য ক্ষতি করছি, কিন্তু চোখের উপর যে প্রেশারটাও বাড়িয়ে দিচ্ছি, সেটাও কিন্তু চোখের দৃষ্টিশক্তিটাও কিন্তু ক্ষতি করে। এটা চোখকে টায়ার্ড করে দেয়। এবং সবচেয়ে বড় কথা কিন্তু এই ড্রাই আই সিনড্রোম, যেটা একটু আগে আমরা আলাপ করলাম, সেদিকে কিন্তু এগিয়ে নিয়ে যায়। সেজন্য কিন্তু এখন ইন্টারন্যাশনালি এটা নিয়ে একটা রীতিমতো প্রভাবও চলছে যে কত ডিজিটাল ইউজ করা যায়। অনেক দেশে আছে এখন ল পর্যন্ত চলে এসছে যে 24 ঘন্টার মধ্যে শিশুদের বেলায় বিশেষ করে 1.5 থেকে 2.5 ঘন্টার বেশি যেন তাকে ডিজিটাল স্ক্রিনের সামনে না নেওয়া হয়। বড়দের বেলাও একই কথাই প্রযোজ্য, যে বলা হয় সে যেন কোনোদিন 2.5 থেকে 3 ঘন্টা প্রতি 24 ঘন্টায় এর বেশি যেন অতিরিক্ত ইউজ না করে। কারণ এর বেশি ইউজ করলে যেটা হয়, এই ডিজিটাল স্ক্রিন থেকে কিছু রে আসে, স্পেশালি ব্লু রে যেগুলো আসে, এগুলো কিন্তু চোখকে টায়ার্ড করে ফেলে, চোখের নার্ভগুলোকে দুর্বল করে ফেলে এবং চোখের ব্লিঙ্কিংটাকে এফেক্ট করে। অর্থাৎ আপনি দেখবেন আমরা যখন উত্তেজিত হয়ে
বা একটা নাটক দেখতে দেখতে একটা সিনে যখন উত্তেজিত হয়ে যায়, ব্যাকটা গিয়ে দেখে আমরা কিন্তু ব্লিঙ্ক করি না, আমরা কিন্তু একটানা তাকিয়ে থাকি। হ্যাঁ, এবং এই একটানা তাকিয়ে থাকার জন্য হয় কি, যে ফিল্মটা, যেটা একটু আগে আমরা আলাপ করলাম যে চোখের শুষ্কতা এনে দেয়, এই ফিল্মটা ড্রাই আপ হয়ে যায়। ড্রাই আপ হয়ে গেলে তখন কি হয়, চোখের উপর মারাত্মক প্রেশার ক্রিয়েট করে। সেই জন্য বলা হয় যে ব্লিঙ্ক করতে হবে। তো ব্লিঙ্ক করতে হলে মানে কি, আপনাকে অভ্যস্ত যত কম হওয়া যায়, নেশাগ্রস্ত যত কম হওয়া যায় ততই ভালো। সেজন্য যত অল্প টাইমে আমি পারবো আমি ডিজিটাল স্ক্রিন ইউজ করব। এবং যখন আমরা বাধ্য করতে, স্কুলে কলেজে, আমাদের তো এখন নিয়মের বাইরে চলে গেছে, অফিসে বলা হয় 20-20-20 রুল। অর্থাৎ 20 মিনিট যদি আমি স্ক্রিনে কাজ করি, অ্যাটলিস্ট প্রতি 20 মিনিট পর পর 20 সেকেন্ডের জন্য আমি অন্যদিকে চোখ ঘোরাবো। হয় আমি অ্যালফাবেটের দিকে তাকাবো, আশপাশের দিকে তাকাবো, তাহলে হয় কি তখন ব্লিঙ্কিং হয়, আর আইবলটা তখন রেস্ট নিতে পারে। এটা কি 20 মিনিট পর না প্রতি 20 মিনিট 20 পরে, মিনিট পর হ্যাঁ, প্রতি 20 মিনিট কাজ করে। আপনি যদি 20 সেকেন্ড পরে কাজ করেন তাহলে ফাঁকিবাজি শুরু হয়ে যাবে। ফাঁকিবাজি তো শুরু হয়ে যায়। ইউজুয়ালি বলা হয় এভরি 20 মিনিটস পর পর এইটুকু ক্যাপাবিলিটি চোখের আছে, আপনি দৃষ্টিশক্তিটা অন্যদিকে ঘোরাবেন। তাতে হয় কি ব্লিঙ্কিং হয়, চোখের জন্য রেস্ট হয়। এবং লাস্টের 20 মিনিট, এটা অনেক সময় একটু কঠিন হয়, কিন্তু বলা হয় তুমি 20 ফিট দূরে থেকে হেঁটে আসো, অর্থাৎ স্ক্রিন থেকে সরে যাও, সরে এসে আবার বসো, দরকার বলে দূরে গিয়ে একটু পানি খেয়ে আসো, একটু কফির একটা মগ নিয়ে এসে আবার বসে কাজ শুরু করো। এই 20-20 রুলটা অ্যাপ্লাই করার জন্য বিভিন্ন দেশে চেষ্টা চলছে। অস্ট্রেলিয়াতে খুব হচ্ছে এটা, এটা আবার কোনো কোনো জায়গায় মতান্তর আছে টাইমিংটা নিয়ে। কিন্তু মোট কথা, আপনার ডিজিটাল স্ক্রিনের টাইম কমিয়ে নিয়ে আসতে হবে। রাতে ঘুমাতে যাবেন, ঘন্টা দুয়েক আগে আপনি ডিজিটাল স্ক্রিন বন্ধ করবেন। ও ঘুম থেকে উঠে অনেকেই স্ক্রিনের দিকে তাকায়, সেটা ডেঞ্জারাস কতটুকু ব্যাপার, ঠিক? এটা খুব ডেঞ্জারাস ব্যাপার, এটা করা যাবে না, প্রথম চোটেই করা যাবে না। এটা চোখ আপনি খুলেই যখন স্ক্রিনের দিকে তাকানো। এটা খুবই খারাপ। এটা চোখের জন্য আপনি তখন তৈরি থাকে না। আপনি যখনই সঙ্গে সঙ্গে ঘুম ভাঙবে, অথবা আপনার যদি ঘুমের মধ্যে কেউ লাইট অন করে, আপনি দেখবেন আপনি তাকাতে পারেন না। হুম। চোখ কিন্তু প্রস্তুত না দিনের আলো নেওয়ার জন্য, যে কোনো আলো নেওয়ার জন্য। সেখানে আপনি ডিজিটাল স্ক্রিন ঘুম থেকে ওঠার পর দিচ্ছেন, সে তখনও তৈরি হয়নি কিন্তু পুরোপুরি রেগুলো নেওয়ার জন্য। এই পার্টিকুলার রেগুলো, স্পেশালি ব্লু রেগুলো মারাত্মকভাবে ক্ষতি করে চোখে। এই জন্য আমরা বলা হয় যে ডিজিটাল স্ক্রিন যত কম ইউজ করা যায়, যত লিমিটেড ইউজ করা যায় ততই ভালো। এবং এই জন্য দেখবেন যে বিভিন্ন কোম্পানিগুলো আস্তে আস্তে কিন্তু ডিজিটাল স্ক্রিন বন্ধ করে দেয়, এখন ভার্চুয়াল আসছে। অর্থাৎ আপনি কিন্তু স্পেসে কিন্তু স্ক্রিন দেখবেন। এখন অনেক গাড়িতেও চলে আসছে, আপনি ড্যাশবোর্ডের দিকে না তাকিয়ে সামনে তাকালে দেখবেন স্ক্রিন চলে আসছে। সম্ভবত আগামী 4-5 বছর পরে ভার্চুয়াল স্ক্রিন, মোবাইলের দিকে আপনি তাকাতে হবে না, হয়তো আপনি সামনে বাটন টিপবেন। এটাকে অ্যাভয়েড করার জন্য এখন তাই চেষ্টা করা হচ্ছে। তাহলে ঘুম থেকে ওঠার কতক্ষণ পর আসলে স্ক্রিনে তাকানো উচিত যত বা দেরি মোবাইল করে দেখা করবেন, উচিত? এটা এমন কোনো কথা নেই যে ঘুম থেকে উঠলে আপনি 2 ঘন্টা পরে দেখবেন। আপনি যদি অ্যাভয়েড করতে পারেন, গ্রামের লোকদের যারা কাজে যাবে, মাঠে যাবে, তার কিন্তু মাথা ব্যথা নাই, এবং দেখবেন সে কিন্তু ভালো আছে। সে তো হয়তো যদি অবসর সময় তখন মোবাইলটা চায়, হয়তো সেটা 12টার সময় চায়, দুপুর 2টার সময় চায়, বা সন্ধ্যার সময় চায়। সুতরাং এটা এমন নয় যে আপনি আপনি একটা খারাপ জিনিস যতই কম ব্যবহার করবেন বা তার কাছে যাবেন না, ততই তো ভালো। স্ক্রিনের কাছে এমন কোনো টাইম স্প্যান নাই যে এতটার পরে গেলে আপনি ভালো থাকবেন, আপনি কিন্তু ক্ষতিকর জিনিসের কাছেই যাচ্ছেন। সুতরাং ওয়ান্স ইউ স্টার্ট সিইং দ্যাট থিং, সেটা আপনি ঘুমের পরে হোক আর 2 ঘন্টা পরে হোক, আপনার চোখের জন্য অবশ্যই ক্ষতি। কিন্তু এই ক্ষতিটাতে আমি কতক্ষণ এক্সপোজ থাকবো, কতক্ষণ ধরে আমি পোলাও খাবো, কতক্ষণ ধরে তেল খাবো, সেটা আপনার ব্যাপার। যতক্ষণ তেল না খান ততক্ষণ আপনি ভালো। সেরকম যতক্ষণ আপনি স্ক্রিনের কাছে না যান ততক্ষণ পর্যন্তই তো ভালো। ক্ষতিকর জিনিসের কাছ থেকে যত দূরে থাকা যায় থাকা ততই ভালো। একদম তাই ডাক্তার মাহবুব, আসলে চোখের কোন কোন লক্ষণগুলো যদি আমরা দেখি বা কোন কোন লক্ষণগুলো দেখা দিলে চিকিৎসকের কাছে যাওয়া উচিত দেরি না করে? প্রথমে হচ্ছে তার যদি দৃষ্টি ক্ষমতা কোনো রকম যদি হেরফের হয়, অর্থাৎ সে যদি দেখে যে আমি কম দেখছি অন্য দিনগুলোর সময়, বা দিন দিন আমার দৃষ্টিশক্তি কমে আসছে, অথবা দেখা যাচ্ছে যে আমার চোখটা লাল লালচে দেখাচ্ছে বা অতিরিক্ত লাল হয়ে আসছে। অনেকে হয়তো নিজে হয়তো বুঝে না, কিন্তু সকালে ঘুম থেকে উঠে যখন মিররের কাছে যায় দেখে লাল। অনেকে এমন আছে যে ঘুম থেকে উঠে চোখ খুলতে পারছে না, চোখ লেগে রয়েছে, খুব কষ্ট করে পানি দিয়ে ধুয়ে খুলতে হচ্ছে, অর্থাৎ ডিসচার্জ হচ্ছে। এই তিনটাই কিন্তু বেসিক রিজন ইমিডিয়েটলি আপনাকে রিপোর্ট করতে হবে। এর থেকে ওই যে আমি একটু আগেই বলেছি যে আমি ক্ষতিকারক জিনিসের কাছে যাওয়ার আগেই নিজেকে সাবধান থাকা, যেটাকে আমরা প্রোফাইল অ্যাক্টেক বলি। বছরে অন্তত 7 থেকে 8 মাসে একবার করে, যতই আপনি ভালো থাকেন না কেন, চোখের ডাক্তার দেখানো। কারণ গ্লোকোমা কিন্তু ওই দেখাতে গিয়েই কিন্তু ডায়াগনোসিস হয়।
আপনার যে চোখের যে রিফ্র্যাক্টিভ এরার আছে, আপনি যে কম দেখেন, চশমার দরকার আছে, সেটা কিন্তু এই রুটিন এক্সামিনেশনে গিয়েই কিন্তু ধরা পড়ে। এগুলো কিন্তু নিজে থেকে অনেক সময় ধরা যায় না। সুতরাং বেস্ট জিনিস হচ্ছে গিয়ে আপনার স্ক্রিনিং, যেটাকে আমরা বলি, বছরে অন্তত একবার, নিদেন পক্ষে 8 থেকে 9 মাসের মাথায় চোখ এমনিই দেখানো উচিত। তারপরেও যদি এরকম থাকে, পানি পড়া যদি থাকে, দৃষ্টিশক্তির যদি পরিবর্তন যদি আসতে থাকে, কেউ যদি বলে বা আমি যদি নিজেই মিররের সামনে দেখি চোখ আমার লাল লাগছে অথবা ফরেন বডি সেন্সেশন হচ্ছে, চোখের ডাক্তারের কাছে চলে যাওয়া উচিত। ডক্টর মাহবুব, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। একেবারে শেষ প্রশ্নটা করতে চাই, সেটা হচ্ছে যে চোখ সুস্থ রাখতে আমাদের দৈনন্দিন জীবনে যে অভ্যাসগুলো রয়েছে, সেইগুলো কী কী অভ্যাসগুলো আমাদের চোখকে সুস্থ রাখতে পারে? একই সঙ্গে দর্শকদের জন্য আপনার যদি কোনো মূল্যবান পরামর্শ থাকে সেটি জানতে চাই। পরিমিত জীবন ব্যবস্থা, এটা হচ্ছে প্রথম কথা। ঠিকমতো ঘুমানো, আমি 10টায় না ঘুমিয়ে 12টা পর্যন্ত জেগে থাকি। ডিজিটাল স্ক্রিন দেখি না দেখি, আমি শুধু আমার মস্তিষ্ককে আমি যে ক্লান্ত করছি তা না, আমার চোখকেও ক্লান্ত করছি, আমার হার্টকে ক্লান্ত করছি, আমার ফুসফুসকে ক্লান্ত করছি। সুতরাং পরিমিত ব্যবহার, অর্থাৎ পরিমিতভাবে বিশ্রাম নেওয়া একটা পূর্ণবয়স্ক মানুষের উচিত, ইয়াংদের উচিত 8 থেকে 9 ঘন্টা ঘুমানো। আমি যদি 12টা থেকে ঘুমাতে যাই, আমার চোখের উপর চাপ পড়ে। পরিমিতভাবে ডিজিটাল স্ক্রিন ইউজ করা। 3 নম্বর, অনেক আছে চশমা আছে কিন্তু সে চশমা ব্যবহার করে না, সে কমফোর্ট ফিল করে না। এই জিনিসটা না করা, চশমাটা রেগুলার পরা উচিত, যত অল্প পাওয়ার। অনেক আছে যে একটা অল্প পাওয়ার, কিন্তু সে দেখে যে চশমাটা পড়লেও যা দেখে, চশমা ছাড়াও তা দেখে, কিন্তু চশমাটা পড়তে হবে তার, কারণ ওইটা তার চোখকে কিন্তু বিশ্রাম দেয়। চশমা কিন্তু বেসিক্যালি চোখকে বিশ্রাম দেয়, দেখায় না, বিশ্রাম দেয়। এবং চোখ তখন নিজের শক্তিতে চশমার মাধ্যমে জগৎকে দেখে। এবং সবশেষে হচ্ছে গিয়ে কোনো রকম সন্দেহ থাকলে ইমিডিয়েটলি ডাক্তারের কাছে নিজেকে প্রেজেন্ট করা, এবং প্রতিদিন গোসলের সময়, মুখ ধোয়ার সময় ফেশিয়াল ম্যাসাজ করা, হাত দিয়ে আপনার আইল্যাশকে ম্যাসাজ করা, আইলিডকে অর্থাৎ পাতাকে একটু ম্যাসাজ করাটা খুব ভালো জিনিস। এই জিনিসগুলো করতে পারলে খুব ভালো হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে আমরা একটি বিষয় খুব পরিষ্কারভাবে বুঝতে পারলাম। ছোটখাটো সমস্যা থেকে চোখ ভালো রাখতে প্রয়োজন একটু সচেতনতা আর সতর্কতা। চোখের কোনো সমস্যায় অবহেলা করা যাবে না। চোখ ভালো রাখার জন্য চোখের রুটিন চেক আপ করানো উচিত সবার, বিশেষ করে যারা প্রতিদিন দীর্ঘ সময় ধরে কম্পিউটার, ল্যাপটপের সামনে বসে কাজ করেন বা যারা ডায়াবেটিস সমস্যায় ভুগছেন। আজ এই পর্যন্তই। হ্যালো ডক্টরের পরবর্তী পর্বে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে আবারও হাজির হব নতুন একটি স্বাস্থ্য বিষয় নিয়ে। আপনাদের পাশে থাকতে, আপনাদের সচেতন করতে আমাদের এই আয়োজন। স্বাস্থ্য সুরক্ষার নির্ভরযোগ্য তথ্য পেতে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।